এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মেয়াদ শেষের আগে উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছে পদত্যাগ পত্র এবং সেই পাঠানো পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ এবং সেখানে স্বাস্থ্যের যত্ন চিকিৎসা বিষয়ক পরামর্শ মেনে ভারতীয় সংবিধানের আর্টিকেল 67A অনুযায়ী আমি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। আমাকে সমর্থন করার জন্য দেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করেছেন। আমার সঙ্গে মৈত্রী থাকবে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানিয়ে রাখছি যে মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 2022-এর 11ই আগস্ট উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন তিনি এবং তার আগে আপনাদের জানিয়ে রাখি বাংলার রাজ্যপাল ছিলেন তিনি, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দীর্ঘদিন তিনি ছিলেন এবং একজন আইনজীবী জগদীপ ধনখড় আইনজীবী এবং তিনি পদত্যাগ করলেন, উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ করেছেন। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, আরো বিস্তারিত ওর থেকে জানবো। মৈত্রেয়ী, দেখো, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি তিনি আজকে 9:27 নাগাদ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে তার পদত্যাগপত্র পোস্ট করেন এবং যেখানে উল্লেখ করা হয়েছে যে উপরাষ্ট্রপতির পদ থেকে তিনি পদত্যাগ দিচ্ছেন এবং পদত্যাগ সেটি উইথ ইমিডিয়েট এফেক্ট, অর্থাৎ একেবারে সেই মুহূর্ত থেকে কার্যকরী হবে সেই তার পদত্যাগ, সেটা জানিয়েছেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে তিনি পদত্যাগ পত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। একই সঙ্গে তিনি তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যারা কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছেন তাদের প্রত্যেকের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইব, জগদীপ ধনখড় তিনি 2022 সালের অগস্ট মাসে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে তিনি 14তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 3 বছর হওয়ার আগেই প্রি-টার্ম তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন। আজকেও বাদল অধিবেশনের প্রথম দিনেও কিন্তু তাকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে রাজ্যসভায়। তিনি সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক অ্যাটেন্ড করেছেন এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পারছি। বেশ মৈত্রেয়ী, জগদীপ ধনখড় অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই, কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন। কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই, মাঝখানে মাথা টাথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ভেতরে ভিতরে কি হয়েছে এটা একটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করার কিছু নেই। আসছি পরের খবরে। বলেছিলেন চমক দেবেন, কিন্তু কোনো চমকই পাওয়া গেল না, বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। এদিন শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেন শুভেন্দু অধিকারী, জানিয়েছেন 4 আগস্ট ফের উত্তরকন্যা অভিযান করবেন। 21 জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই 21 জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এখন দলীয় কোনো পদে নেই, কিন্তু চর্চায় আছেন। গত শুক্রবার দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী, সেখানে ছিলেন না দিলীপ, তিনি ছিলেন দিল্লিতে। এর আগেও মোদী শাহর সভায় দেখা যায়নি দিলীপকে। এতে অনেকেরই মনে প্রশ্ন ওঠে, দিলীপ কি তাহলে এখন বিজেপিতে কোণঠাসা? তিনি কি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়াবেন? এরই মাঝে দিলীপের মন্তব্যে জল্পনা আরো বাড়ে।
21শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? নিশ্চয়ই মঞ্চ একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে, তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে? দেখা যাক, অপেক্ষা করুন। চমক হবে, বিজেপি মানেই চমক। 21শে জুলাই অবশ্য কোনো চমকই পাওয়া গেল না, বরং খড়গপুরের সভায় বিজেপি কর্মীদের আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সবাই জানতো পশ্চিমবাংলায় 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পার্টি। জেনে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। সোমবার খড়গপুরে দিনভর কর্মসূচিতে দিলীপ ঘোষ। সকালে খড়গেশ্বর মন্দিরে পুজো দেন, তারপর পুজো দেন কনক দুর্গা মন্দিরে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিলে দলীয় পতাকা বাঁধলেন গাছে। তারপর খড়গপুরের গিরি ময়দানে সভা, বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় দিলীপ ঘোষ। বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরকন্যা অভিযান, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। সোমবার শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে শুরু হয় বিজেপির মিছিল, শেষ হয় চুনাভাটি গ্রাউন্ডে। সেখানে সভা করেন শুভেন্দু। নিখিল দে বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে। আগামী 4 তারিখে বেলা 2টোর সময় আমি 65 জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি। ওখান থেকে বেরিয়ে উত্তরকন্যাতে আসবো, সচিবের সঙ্গে মিট করব। এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি। নিউজ 18 বাংলা। একের পর এক ভোটে উত্তরে বিজেপির ভিত আলগা। হারানো জমি ফিরে পেতে 21ই পথে বিজেপি। তৃণমূলের 21শে সমাবেশের দিনই শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার মিছিল। উত্তরকন্যা অভিযান নয়, উত্তরকন্যার সামনে দিয়ে মিছিল। আর এদিন কর্মসূচি শুরুর আগে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর গলায়। পাল্টা বঙ্গ বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা। ধর্মতলার মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি। বাড়ির সামনে একাধিক বিক্ষোভ আন্দোলনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে সমাবেশের দিনই উত্তরবঙ্গে বিজেপির কর্মসূচি। ধর্মতলার মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা প্রোগ্রাম করলেই পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে। এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে, আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছো, আমরা পথটা দেখে দিশা নিয়েছি। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন?